আসসালামু আলাইকুম। আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের পরিণতি সুশাসন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি গতদিন তোমাদের একটা প্রশ্ন করেছিলাম যে পরিণতি সুশাসনের নাগরিকতা বিষয়ে। সেখানে একটা প্রশ্ন যে নাগরিকতার কয়টি গুণ, তোমরা নিশ্চয় মনে রাখছো। আচ্ছা, ঠিক আছে। তা আমি আজকের আলোচনা করব পরিণতি সুশাসনের সাথে অন্যান্য সম্পর্ক, অর্থাৎ পরিণতি সুশাসনের সাথে জ্ঞানের অন্যান্য গুরুত্বপূর্ণ যে সম্পর্কগুলো সেই হিসাবে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে পরিণতি ও সুশাসন গতিশীল সামাজিক বিজ্ঞান, এটি নাগরিকতা বিষয়ক সামাজিক বিজ্ঞান বটে। নাগরিকগণ সমাজে বসবাস করতে গিয়ে তাদের বিভিন্ন আচার আচরণ সম্পর্কে পরিণতি সুশাসন বিভিন্ন বিষয়ে অবগত করে এবং সম্যক জ্ঞান ধারণা অর্জন করতে পারে। তাহলে পরিণতি সমাজে বসবাস করতে গিয়ে তাদের বিভিন্ন বিষয়ে জনগণের কল্যাণ লাভের ক্ষেত্রে সুনাগরিক হিসেবে রাষ্ট্রের কল্যাণ বয়ে আনে। তাহলে পরিণতি সুশাসন সুনাগরিক হিসেবে রাষ্ট্রের কল্যাণ বয়ে আনার ক্ষেত্রে পরিণতি পাঠ করা একান্ত প্রয়োজন। এই কারণে আমরা বলবো যে সুশীল সমাজ গঠন করার ক্ষেত্রে সুনাগরিকের অবশ্যই প্রয়োজন। তাহলে সুনাগরিক হতে গেলে আমাদের পরিণতি সম্পর্কে সকল বিষয়ে আলোচনা করতে হবে বা সম্যক জ্ঞান অর্জন করতে হবে। পূর্ণতা অর্জন করার ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানের সাথে বা পরিণতির সাথে সুসম্পর্ক আছে ইতিহাস, সমাজবিজ্ঞান, তারপরে লোক প্রশাসন, অর্থনীতি, নীতিশাস্ত্র, ভূগোল, জনসংখ্যার ক্ষেত্রে উন্নয়নশীল হিউম্যান রিসার্চ এর সাথে এর সম্পর্কযুক্ত। যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রেও পরিণতি সুশাসনের গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা পরিণতি পাঠ করি কেন? সুশাসন প্রতিষ্ঠা করার জন্য। তাহলে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের কি প্রয়োজন? বাংলাদেশের সুশাসনের অবস্থা কীরকম, যে বাংলাদেশের সুশাসনের ব্যবস্থা অনেক অভাব। সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে পরিণতির জন্য বা পরিণতি পাঠ করার বিকল্প অন্য কোনো পথ নেই। সুশাসন প্রতিষ্ঠার জন্য তাহলে অন্যতম একটা নিয়ামক হিসেবে কাজ করে পরিণতি ও সুশাসন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, রাজনৈতিক ক্ষেত্রে আমরা কি ভূমিকা পালন করতে পারি? যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে যে জনগণকে গণতন্ত্রের সাফল্য অবশ্যই কায়েম করতে হবে এবং বাংলাদেশের নাগরিকদের মধ্যে রাজনৈতিক সচেতনতার অভাব পরিলক্ষিত হয়। নাগরিকদের মধ্যে রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক সমালোচনা বৃদ্ধি করতে হবে বা পরিণতি সুশাসনের পাঠের গুরুত্ব অপরিসীম করতে হবে। দেশপ্রেমের ক্ষেত্রেও বলছে একই, যে এক সাগর রক্তের বিনিময় আমরা কি পেয়েছি? আমরা এক সাগর রক্তের বিনিময়ে পেয়েছি স্বাধীন সার্বভৌমত্ব একটা রাষ্ট্র। তাহলে রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা কি আমাদের অবশ্যই প্রয়োজন। স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, তার চেয়ে বেশি কঠিন হলো রক্ষা করা। তাহলে স্বাধীনতা রক্ষা করা ও অর্থবহ করে তোলার দায়িত্ব থাকে কার? প্রত্যেক নাগরিক ও দেশপ্রেমিকের। কারণ দেশপ্রেমিকই পারে তার রাষ্ট্রের সুন্দরভাবে সংগঠিত করা বা চেতনাকে উদ্বুদ্ধ করা। সেটা আমরা কিসের মাধ্যমে পাই? পরিণতি এবং সুশাসন পাঠ করার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এ পর্যন্ত অনেক ক্লাস আমার সঙ্গে করলা, কিন্তু এক্ষেত্রে দেখো যে পরিণতি এমন একটা বিষয় যে বিষয়টা নাগরিকের সকল বিষয় নিয়ে আলোচনা করে। কি করে? নাগরিকের সকল বিষয় নিয়ে আলোচনা করে। যেমন সংবিধান সম্পর্কে আমাদের জ্ঞানার্জন করতে হবে। তাহলে সংবিধান রাষ্ট্র পরিচালনার একটা মূলনীতি। সরকার গঠন করা, আইন বিভাগ, বিচার বিভাগ, বিভিন্ন প্রতিষ্ঠানকে পরিচালনা করার একটা দিক নির্দেশনা দিয়ে থাকে। তাহলে প্রত্যেক নাগরিকেরই সংবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এটাও কিসের দ্বারা সম্ভব? পরিণতি পাঠের মাধ্যমে বাংলাদেশের সংবিধান সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারবো। এখন আমি এখানে আরেকটা কথা বলি যে পরিণতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান। তাহলে পরিণতি, সুশাসন, রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কটা হচ্ছে গভীর এবং ঘনিষ্ঠ। এখানে রাষ্ট্রের বলছে যে সামাজিক বিজ্ঞানের সেই শাখা থেকে উৎপন্ন। তাহলে রাষ্ট্রবিজ্ঞান হলো সামাজিক বিজ্ঞানের সেই শাখা থেকে উৎপন্ন। এটির মূল আলোচ্য বিষয় হলো নাগরিক ও নগর রাষ্ট্র নিয়ে। তাহলে অন্যটি রাষ্ট্র এবং কার্যাবলী সংক্রান্ত বিষয় নিয়ে। তাহলে রাষ্ট্র কি কল্পনা করে? নাগরিক এবং নগর রাষ্ট্র নিয়ে।
তাহলে রাষ্ট্রের চিন্তা ভাবনার সাথে কার চিন্তা ভাবনা জড়িত? নাগরিকের চিন্তা ভাবনা, কারণ নাগরিক ছাড়া কখনো কোনো রাষ্ট্র কল্পনা করা যাবে না। তাহলে রাষ্ট্রের কি প্রাণ হলো জনসমষ্টি, জনসমষ্টির বিলুপ্তি ঘটলে রাষ্ট্রের বিলুপ্তি ঘটে। সেই কারণে বলছে যে জনসমষ্টি ছাড়া কখনো রাষ্ট্র কল্পনা করা যায় না। জনসমষ্টি হচ্ছে রাষ্ট্রের প্রাণস্বরূপ। যেরকম প্রাণ ছাড়া দেহ চলতে পারে না, দেহ ছাড়া প্রাণও চলতে পারে না, প্রাণ ছাড়া দেহ একটা ছবির মতো। অতএব রাষ্ট্র এবং নাগরিক একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অতএব আমরা রাষ্ট্রের পরিণতি সুশাসনের সাথে বা রাষ্ট্রবিজ্ঞানের সাথে আমাদের সুসম্পর্ক, এবং এটা হলো সম্পর্ক হলো জন্মগত। এই জন্মগত সম্পর্ক হলো রাষ্ট্রের সাথে আমাদের। আর সাদৃশ্য হিসেবে দেখো, পরিণতি রাষ্ট্রবিজ্ঞানের অনেক সাদৃশ্য থাকে, যেমন একই রকম অর্থ প্রকাশ করা। তাহলে উৎপত্তিগত দিক থেকে দেখা যায় পরিণতি সুশাসন রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক একই রকম। সিভিক্স পরিণতি একটি কি ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি, সিভিক্স এবং সিভিক্সার থেকে সিভিক্স শব্দের উৎপত্তি, যার অর্থ যথাক্রমে নাগরিক ও নগর রাষ্ট্র। আবার পলিটিক্যাল সায়েন্সের শব্দটা পলিস শব্দ থেকে তোমার হলো পলিটিক্যাল শব্দের যথাক্রমে এটার অর্থ দাঁড়ায় নাগরিক ও নগর রাষ্ট্র। সুতরাং জন্মগত দিক থেকে উভয়ের সম্পর্ক একইভাবে প্রকাশ করা হয়। তাহলে এই পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান তাহলে কি পরিণতি সুশাসনের সাথে একটা গভীর সম্পর্ক। তাহলে এই গভীর সম্পর্কের ক্ষেত্রে কি বলছে, পরিণতি সুশাসনের নাগরিকতা বিষয়ক বিষয় নিয়ে আলোচনা করে, যা রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র বিষয়ক বিজ্ঞান। নাগরিক ছাড়া রাষ্ট্র কল্পনা করা যায় না, তেমনি রাষ্ট্র ছাড়াও নাগরিক কল্পনা করা যাবে না, বা এটাই অসম্পূর্ণ থাকবে। উভয় ক্ষেত্রে যদি আমরা কার্যক্রম শুরু করি বা বিশ্লেষণ করি, স্পষ্ট হয়ে দেখা দিবে রাষ্ট্রের সদস্য হিসেবে প্রত্যেক নাগরিকেরই যাবতীয় কার্যাবলী পরিণতি সুশাসন বিষয়ে আলোচনা করা। আবার রাষ্ট্রকেন্দ্রিক সব আলোচনা রাষ্ট্রবিজ্ঞানেরই আওতায় পড়ে। অ্যারিস্টটলের মতে রাষ্ট্র হলো একটি সামগ্রিক সত্তা, আর নাগরিক হলো সেই সত্তার অংশ বিশেষ। সুতরাং সম্পর্কের গভীরতার দিক থেকে পরিণতি সুশাসনের রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক হলো ঘনিষ্ঠতার এবং নিবিড়। তাহলে আমাদের সাথে কি রাষ্ট্রের সাথে নাগরিকের একটা সম্পর্ক কিরকম গভীর এবং নিবিড়। কেউ কাউকে বাদ দিতে আমরা পারবো না। জনসংখ্যা ছাড়াও রাষ্ট্র কল্পনা করা যাবে না, বা রাষ্ট্র ছাড়াও নাগরিক কখনো কল্পনা করা যাবে না। আর আমরা এখানে আরেকটি বিষয় লক্ষ্য করি যে তোমরা অনেকদিন ক্লাস করলা, তাহলে এই পরিণতি সুশাসন সম্পর্কে অনেক জ্ঞান ধারণা হলো। এখানে কোনো সময় কি খেয়াল করছো যে রাষ্ট্রের সাথে নাগরিকের কোনো সম্পর্ক নেই, রাষ্ট্র ছাড়া নাগরিক চলবে বা নাগরিক ছাড়া রাষ্ট্র চলতে পারবে? এটা কি খেয়াল করছো? এটা কখনোই সম্ভব না, কারণ নাগরিক এবং রাষ্ট্র একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রিয় শিক্ষার্থীরা, আলোচনার বিষয়বস্তুর ক্ষেত্রে আমরা দেখি যে আলোচনার বিষয়বস্তুর ক্ষেত্রে পরিণতি সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের যোগসূত্র অতীত এবং গভীর। উভয় নাগরিক এবং নাগরিকতা, নাগরিক আর অধিকার ও কর্তব্য, রাষ্ট্র, রাষ্ট্র ও সরকার সংরক্ষিত আইন, স্বাধীনতা, সাম্য, জাতি, জাতীয়তাবাদ। তারপরে বলছে যে জাতীয়তাবাদের বিষয় বিশ্লেষণ করতে গেলে দেখা যায় যে নাগরিক এখানে মূলত রাষ্ট্রের সাথে জড়িত। আর রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে পরিণতি সুশাসন অপেক্ষা অনেক গভীর এবং গুরুত্বপূর্ণ। উভয়ই নাগরিকের কল্যাণ ও উন্নত রাষ্ট্র ব্যবস্থা নির্মাণের কাজ করে থাকে। তাহলে এখানে কি বলছে যে উভয়ই নাগরিকের কল্যাণ ও রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে পরিণতি সুশাসন রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটা পার্থক্য টানা একটা অত্যন্ত কঠিন, কারণ রাষ্ট্রবিজ্ঞান এবং পরিণতি সুশাসনের সাথে পার্থক্য টানা অত্যন্ত কঠিন, তার কারণ কাউকে বাদ দেওয়া যাবে না। সাদৃশ্য বা বৈসাদৃশ্যের ক্ষেত্রেও আমরা একটু ধরতে পারি যে সুশাসন রাষ্ট্রবিজ্ঞানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও কিছুটা বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। যেমন ধরো বিষয়বস্তুগত পার্থক্য। তাহলে পরিণতি সুশাসনের মধ্যে বিষয়বস্তুগত পার্থক্য নাগরিকের ও নাগরিকতার দৃষ্টিকোণ থেকে, অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়গুলো বিস্তারিত রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা। তাহলে তোমাদের জন্য আমার একটা প্রশ্ন থাকলো যে রাষ্ট্রবিজ্ঞানের সাথে পরিণতির কেমন সম্পর্ক? তাহলে আজকের মতো এখানে আমি শেষ করছি।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।